নমস্কার, নিউজ নোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সোমনাথ। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন বনগাঁ পৌরসভার নবনির্বাচিত পৌরপ্রধান, বনগাঁর মহানাগরিক দিলীপ মজুমদার। দিলীপবাবু, প্রথমে আপনাকে স্বাগত। বনগাঁর মহানাগরিক হিসাবে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য নিউজ নোম্যান্স ল্যান্ড পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবাইকে আমাদের যারা মিডিয়া আছে বনগাঁর এবং নিউজ নোম্যান্সের যারা সমস্ত আমার সতীর্থ বন্ধু রিপোর্টাররা এবং সারা বনগাঁর 22টা ওয়ার্ড এবং তথাপি এখানে বনগাঁ, বাগদা, গাইঘাটা সমস্ত নাগরিক নাগরিক বৃন্দকে আমি বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা। আজকে দল আমাকে দায়িত্ব দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জেলার সভাপতি বিশ্বজিৎ দাস, যে গুরু দায়িত্বটা আমাকে দিয়েছে বনগাঁ মহানাগরিক হিসেবে আজকে আমি শপথ দিতে চলেছি। তা আজকে আমার শপথটা আমি নিয়ে আমার দপ্তরে কি আছে না আছে, কি নাগরিক পরিষেবা আমি দিতে পারবো, আমি এটা দেখে তারপরে আমি আপনাদের বিস্তারিত জিনিসটাকে আরেকবার রিভিউ মিটিং করে আপনাদেরকে আরও বিস্তারিত বলবো। আপনারা যে আমার কাছে এসছেন এর জন্যে আমি সমস্ত প্রেস মিডিয়া এবং বিশেষ করে আমার এনএমএল যে দপ্তরের যে নিউজ চ্যানেল আমি শতকোটি প্রণাম জানাই। দিলীপবাবু, প্রথমেই একটা প্রশ্ন, কারণ পৌর প্রধান হিসাবে বনগাঁর মানুষের একটাই দাবি থাকবে, বনগাঁ শহরের দীর্ঘদিনের সমস্যা হচ্ছে যানজট। পৌর প্রধান হিসাবে শপথ গ্রহণের পর এই যানজট নিয়ন্ত্রণে আপনার ভূমিকা কি হবে বা কি ভাবনা চিন্তা রয়েছে? দেখেন, এটা একটা সম্পূর্ণ প্রশাসনিক লেভেলের কাজ। প্রশাসনিক লেভেল বলতে আপনার আমাদের যে এসডিও ম্যাডাম আছে, আমাদের এসপি সাহেব আছেন এবং যে ট্রাফিক কন্ট্রোল যারা করে, হ্যাঁ, এইগুলো কাজ কিন্তু ওনাদের। তথাপিও একটা যেহেতু মহানাগরিক পৌর প্রধানের একটা দায়িত্বের ভিতরে থেকে থাকে প্রশাসনিক অঙ্গ, আমি যেটা মনে করি একটা জিনিস আছে, বনগাঁর এত টোটো অটো বেড়ে গিয়েছে, আমি ভিতরে কোনো দিন ঢুকিনি। আমি যে জিনিসটাকে বলবো যে টোটো আর বাড়ানো যাবে না। আর যারা টোটো চালাচ্ছে সবাই আমাদের শিক্ষিত বেকার, আমাদেরই ঘরের সন্তান। আমি টোটো কমাতেও আর বলছি না, কিন্তু যেগুলো আছে যারা পরিচালনা করছে তাদের কাছে আমার করজোড়ে আপত্তি মিনতির আবেদন এবং প্রশাসনের কাছেও আমাদের আবেদন বনগাঁ পৌরসভার তরফ থেকে এটাকে একদম পাখির চোখের দৃষ্টি দিয়ে দেখতে হবে। কারণ প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, ছোট ছোট বাচ্চা বহু মারা গিয়েছে, বহু ভালো ভালো ঘরের সন্তানরা ট্রেন ধরতে গিয়েও তার অ্যাক্সিডেন্টে গাড়ির তলায় মারা গিয়েছে। আমার মনে পড়ে একটা মেয়ে, সে উচ্চশিক্ষিতার জন্য সে কলকাতায় যেত ডেলি প্যাসেঞ্জারি, এমন সময় একটা লরি এসে তার ওই ব্যাগটাকে, যে পড়ার যে ব্যাগটাকে আমার চোখের দৃষ্টি মনে পড়ে বাটার মোড়ে, সেই ব্যাগে ঝুলিয়ে যে ড্রাইভার নেগলেন্সি করুক আর দুর্ঘটনাতে মারা গিয়েছিল। এরকম বহু সন্তান মারা গিয়েছে। তা আমি প্রশাসনকে একটাই কথা বলবো যে সুস্থভাবে এই যানজটটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাতে বনগাঁ পৌরসভা, আমাদের 22টা ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের যারা শুধু নাগরিকবৃন্দ আছে সবাই কিন্তু প্রশাসনের পক্ষে থাকবে, আমাদের বনগাঁ পৌরসভার পক্ষে থাকবে। আর একটা যেটা বলি যে সকাল 9টার থেকে অনেক মর্নিং স্কুল আছে, এই বাচ্চারা স্কুলে যায়, আমাদের ঘরেরই সন্তান, সবারই তো একটা দুটো সন্তান। তা আমার কাছে বহু এর মধ্যেই ফোন এসছে যে আমাদের সন্তানদের যারা আমরা খুব ব্যস্ত থাকি বা কর্মজীবিকার মধ্যে থাকি, তাদের সন্তানরা স্কুলে অনেকে নিজে নিজে যায়, যতক্ষণ তারা বাড়ি ফিরে না আসে ততক্ষণ আমাদের একটা দুশ্চিন্তা থাকে, তাদের পথ নিরাপত্তাও সুনিশ্চিত করার জন্য বাংলার মুখ্যমন্ত্রী সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে অনেক সচেতন করেছেন, কিন্তু আমরা তো ভালো না, আমরা সেই সচেতনতাকে মানছি না। দিলীপবাবু, এখানে আমার একটা প্রশ্ন, বনগাঁ শহরে শোনা যায় শহরের বা বনগাঁর ডেভেলপমেন্টের জন্য বনগাঁর পার্কিং খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সেই পার্কিং পৌরসভার হাত থেকে দায়িত্ব চলে গেছে। তারপর স্বাভাবিকভাবে সেখান থেকে যে ফান্ড আসতো, উন্নয়ন হতো, সেটা স্তব্ধ। এবং পাশাপাশি শহরের নাগরিকদের দাবি, এর ফলে পার্কিংয়ে যে স্লট সিস্টেমে যেভাবে গাড়ি বাংলাদেশে যেত,
তার ফলে শহরের যান চলাচলও নিয়ন্ত্রিত ছিল, কিন্তু সেটা এখন দেখা যায় না। মানুষের অভিযোগ, দিনে রাতে বিভিন্ন সময় শহরের রাস্তায় বড় বড় ট্রাক ঢুকে পড়ছে। পৌরপ্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন এবং এখন এই যানজট নিয়ন্ত্রণ বা এই যে ট্রাক নিয়ন্ত্রণ শহরের রাস্তায় এবং এই পার্কিং ফিরিয়ে আনার জন্য কি উদ্যোগী হবেন? প্রথম কথা যে এটা একটা ভালো সিস্টেম ছিল এর আগে, এটা ডিমেরিক্স আর ব্যাড মেরিক্সও ছিল। তবে একটা জিনিস আমি বলবো যে আমাদের একটা মানে কালীতলা পার্কিংয়ে সবসময় 700-800 গাড়ি দাঁড়িয়ে থাকতো একসঙ্গে, আমরা দেখেছি, আগের বোর্ডেও আমি দেখেছি। কিন্তু কোনো কারণবশত আমাদেরই সরকার, রাজ্য সরকার সেটাকে স্লট সিস্টেমের মাধ্যম দিয়ে এটা এখন যায়। কিন্তু আগে আপনার 700-800 গাড়ি যেত। ইন্দো বাংলাদেশ যেটা করিডোর, সেটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে ওপেন করে গিয়েছিলেন। এখন সেই জিনিসটাকে একটা প্রায় মৃত পর্যায়ে চলে গিয়েছে সেই ব্যবসাটা, বাণিজ্যিক ব্যবসাটা। কারণ বাংলাদেশের অস্থিরতা রাজনৈতিক কারণে এখন চলছে। এখন হয়তো 100-150, কোনো দিন 60টি গাড়ি যাচ্ছে। এবং সেটা তখন যখন 700-800 গাড়ি ছিল, একটা নিয়ন্ত্রণের মাধ্যমে ছিল, পুলিশ প্রশাসন সজাগ ছিল। এবং এই যে সকালবেলা একটা বড় বড় হেভি ভেহিকেলসগুলো হুটপাট ঢুকে যাচ্ছে, এর কোনো নিয়ন্ত্রণ নেই। আমি প্রশাসনকে বলবো এবং আমিও দায়িত্ব নিয়ে বলবো যে সকাল 9টা থেকে বিকেল 6টা অবধি কোনো হেভি ভেহিকেলস বনগাঁ শহরের ভিতরে ঢোকানো যাবে না। এটা প্রথম যান নিয়ন্ত্রণ। তো এবং এই স্লট সিস্টেমের আগে আমাদের 98 জন আমাদের পৌরসভার বেকার যুবক ছিল, তারা এখন প্রায় না খেয়ে মরছে। এটা আমার কাছে তারা একটা সংগঠনের মাধ্যম দিয়ে এসেছিল, দাদা আমাদের সব বাংলার ঘরের ছেলে, আমাদের বনগাঁর ছেলে, প্রায় শিক্ষিত, সবই শিক্ষিত গ্র্যাজুয়েট ছেলেবেলা, তারা 2 মাস 3 মাস মাইনে পাচ্ছে না। আমি তো জানি না ভিতরে কি আছে। তবে দরকার হলে এই ব্যাপারটা নিয়ে আমি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমি করজোড়ে আবেদন করব যে দিদি এই সমস্যাটা, এই যানজট সমস্যাটা তো প্রশাসন দেখবে। প্লাস এই যে ক্লট সিস্টেমের পরে যে বনগাঁ একটা মরুভূমি শ্মশান তৈরি হয়ে গেছে ব্যবসাটা, একদম মানে ট্রাক মালিকরা তারা কাজ হারিয়েছেন, এক্সপোর্টার ইম্পোর্টারদের কাজ চলে গেছে। এবং বড় বড় যেসব গোডাউন জাত হতো, বাইরের গাড়িগুলো এখানে এসে গোডাউনে যাতো, শ্রমিকরা সেটা মাথায় করে ছোট ছোট যারা পণ্য ওঠানো নামানোর কাজে যুক্ত সেটা ছিলেন। সেই সব আমার কাছে খবর আছে 12,000 ট্রাক, দীর্ঘদিন কাজ নেই, 12,000 ট্রাক গাড়ি কাটাই বিক্রি হয়ে গেছে। তারা চোখে জল ফেলছে। আমার কাছে খবর আছে 60 থেকে 65,000 মানুষ তারা বেকার হয়ে গেছে, কেউ আত্মহত্যা করেছে, না খেয়ে মরছে, পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। এটা আমি প্রশাসনকে বলবো করজোড়ে এটা একটু দেখতে। আমার কাছে মনে হয় দিদির কাছে এই জিনিসটা নজরে নেই। আমি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি তো সব কিছু করছেন। আমার মনে হয় এইটা যদি দিদির নজরে আসে, আমার এই বক্তব্যটা, তাহলে এখানে প্রায় 1.5 লক্ষ মানুষ উপকৃত হবে, বনগাঁ, বাগদা, গাইঘাটা এবং বিভিন্ন জায়গার থেকে যেসব ট্রাকগুলো আসে, তারা এখন তো দাঁড়ায় না, স্লট সিস্টেমের মধ্যে একদম ডাইরেক্ট বাংলাদেশ ঢুকে যাচ্ছে। এই যে মিডিলে যে কাজগুলো ছিল, গোডাউন যা ছোট ছোট শ্রমিকরা মাথায় করে ছোট ছোট গাড়িতে আনলোড করতো, করে সেটাকে আবার বর্ডারে নিয়ে যেত, এটা পুরো স্তব্ধ হয়ে গেছে। এর জন্যে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ছোট ছোট দোকানদার, তারা কিন্তু আর বনগাঁতে শ্মশান। এবং এই শ্মশানের মূল কেন আমি বলছি যে আপনার বাগদা, গাইঘাটা, চাকদা, হেলাঞ্চা, এইদিকে আপনার চাঁদপাড়ার থেকে বহু মানুষ এখানে ক্রয় করতে আসতো, কিন্তু সেসব জায়গাও কিন্তু গঞ্জ তৈরি হয়ে গেছে। প্লাস আর একটা সমস্যা, যেহেতু আমি ব্যবসাদারের ছেলে, আমি ব্যবসা করি, এখানে বহু মাল্টিন্যাশনাল কোম্পানি মল হয়ে গেছে এবং সেই মলগুলো বিভিন্ন রকম 1টাই 2টো ফ্রি, বিভিন্ন ডিসকাউন্ট দিচ্ছে। তাদের সঙ্গে তাদের সঙ্গে আমাদের লোকাল লোকজন পাচ্ছে না, পেরে উঠে পাচ্ছে না। তা আমি বলবো তারাও ব্যবসা করুক, তারাও কিছুটা ছাড়ুক, আমাদেরও কিছুটা বেঁচে থাকার সুরাহ করে দিই। এবং আর যে জিনিসটা বলবো যে এই যে অনলাইন সিস্টেমটা যেটা হয়েছে, আমি বনগাঁর যারা ব্যবসাদারের ঘরের সন্তান, যারা বেকার যুবক, যারা শিক্ষিত যুবক, বুদ্ধিজীবী, তাদের কাছে একবার বলবো অন্তত ওই কেনাকাটাটা কিছুটা কমিয়ে বনগাঁর ব্যবসাদারদের কাছ থেকে কিনুন, এটা আমার আবেদন। তাহলে অনেকটা কিন্তু এটা বাজারমুখী হবে। আচ্ছা, এই খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ আপনি তুললেন যে অনলাইনে মানুষ কেনাকাটা করছে, মল হয়েছে, সেখানে মানুষ চলে যাচ্ছে, যার ফলে বনগাঁর যারা ছোট ছোট ব্যবসায়ী তারা এই প্রতিযোগিতার দৌড়ে টিকে উঠতে পারছেন না।
এই ক্ষেত্রে কি কোনো সমন্বয় কমিটি বা কোনো মল কর্তৃপক্ষ এবং স্থানীয় ব্যবসাদারদেরকে নিয়ে এরকম কিছু করা সম্ভব যে তারাও যাতে মানে তারা তো অফারের চমক দিয়ে ক্রেতাদের ডাকছে, সাধারণ মানুষ সেই তাতে মুগ্ধ হয়ে সেখানে চলে যাচ্ছে, আপনি যা বলেন এরকম কিছু কি ভাবনা বা চিন্তা দেখুন, ভাবনা এটা রয়েছে? তো ভাবনা অনেক আগেই আছে। আমি বনগাঁ চেম্বার অফ কমার্সের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দীর্ঘদিন ধরে আছি। আমি স্বর্ণ ব্যবসায়ী করি, স্বর্ণ ব্যবসায়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমি। এখানে দুটো বড় বট গাছ আছে, একটা হচ্ছে কি চেম্বার অফ কমার্স, একটা কেন্দ্রীয় ব্যবসা সমিতি, এবং আমাদের আরও 19 থেকে 22টা সংগঠন, শাখা সংগঠন আছে, যেটা আমি সিস্টার কনসার্ন বলি। এখানে তারা কি করছে, মাল্টি ন্যাশনাল কোম্পানি বা যারা পুঁজিবাদী, যারা পুঁজি নিয়ে ব্যবসা করছে, তারা এক ছাতার তলায় এসে বলছে আমরা এটা করব, কিন্তু পরক্ষণে মানছে না। তারা তাদের মতন বিভিন্ন অফার দিয়ে তারা কিন্তু গেম খেলে বেরিয়ে যাচ্ছে। বলে নেটে এমন গেম মারছে, নেট ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। আমরা যারা সাধারণ, যারা অল্প পুঁজি ব্যবসা, তারা আস্তে আস্তে পুঁজি ভেঙে কেটে কেটে তারা দুস্থ হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে সমস্ত ব্যবসায়ী সংগঠনকে নিয়ে এসে যদি একটা কিছু করা সম্ভব হয়, এটা আমার মনে হয় এটা যে যার সুবিধে দেখছে। এটা চেষ্টা আমি করেছিলাম বা আমার সংগঠনটাও করেছিল। এটা নিয়ন্ত্রণধীনের বাইরে চলে যাচ্ছে। এটাকে একমাত্র প্রশাসন যদি কিছু করতে পারে, কারণ সাধারণ মানুষের ব্রেনে এই কাজ করবে না। এর ভিতরে বড় নেটওয়ার্ক আছে। আমি আরো একটি কথা বলবো, যে বনগাঁ শহরের, বনগাঁর মানুষের একটা আবেগ, সেটা হচ্ছে বনগাঁর ইছামতি নদী। পৌর প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন, ইছামতি নদী সংস্কারের জন্য কিছু চিন্তা ভাবনা কি মাথায় রয়েছে? দেখুন, একটা জিনিস আমি বলবো, আগের পৌরপ্রধান, বিগত পৌরপ্রধান এই নিয়ে লড়েছে। ইছামতি নদীর একটা বড় আমাদের একটা গর্ব। এই বনগাঁ, বসিরহাট, চাকদা, এর এই একটা ইছামতি মানে পৃথিবীর সৃষ্টির মূল থেকে আসে। মানে বহু কবি সাহিত্যিক আমাদের বনগাঁতে ছিল, দীনবন্ধু মিত্র, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, অনেকেই ভালো ভালো কবিতা এই ইছামতিকে ধরে করেছে। এবং এখন বনগাঁ লিটিল ম্যাগাজিন শহর বলে, ছোট ছোট বাচ্চারা যারা, তারাও এটা নিয়ে চর্চা করে। এবং কবি সাহিত্যিকরাও, বিভিন্ন মেলা হয়, বই মেলা হয়, বনগাঁ পৌরসভা তাদের পাশে থাকে। এবং একটা জিনিস, যে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার, নদীটা বিদ্যাধারী প্রকল্পের একটা ইয়ে আছে, এদের হাতেও কিছু নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি শাসিত বাংলার মুখ্যমন্ত্রী যেটা চলছে, আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার, সবসময় আমাদের দিদি পশ্চিমবঙ্গকে, বাংলাকে বা নদীকে কিভাবে বাঁচানো যায় তিনি চেষ্টা করছেন, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো সায় নেই। তারা জানছেন মরে যাক ভারতবর্ষ থেকে, পশ্চিমবঙ্গ মুছে যাক, তাদের মাথার ধারা, চিন্তাধারায় এটা বিভিন্ন প্রকল্প তারা স্টপ করে দিচ্ছে। 100 দিনের কাজ, হাউস ফর অল, গরিব মানুষের কাজ। এবং আমাদের জিএসটির যে, আমরা যেটা জানি, দিদি যে মঞ্চে বলে, যেহেতু আমি ব্যবসা করি, জিএসটি যে আমাদের ন্যায্য টাকা, সেটাও সেন্ট্রাল গভর্নমেন্ট পরিকল্পিতভাবে আটকিয়ে রাখছে। তা আমি এটা, যেই মিডিয়া যারা শুনছেন, তাদের কাছে আমার কোনো পার্টি ফাটির দরকার নেই। মানুষ বেঁচে থাক, জীবন বেঁচে থাক, নদী বেঁচে থাক। নদী মানে জল, জলের নাম আর একটা জীবন। এই নদীটাকে যদি মানে সেন্ট্রালের তরফ থেকে যদি ড্রেজিং করে দিয়ে এটাকে মানে একটা বাস্তব রূপ প্রকল্প দেওয়া যায়, নদী কিন্তু আবার, আমরা ছোটোবেলায় দেখেছি জোয়ার ভাটা হতো, তখন ইছামতির উপর দিয়ে একটা বোটের পুল ছিল, আমরাই ছোটোবেলায় কাঁকড়া ধরেছি এবং সেখানে ঝাঁপ মারেছি, জোয়ার ভাটা চলতো। এখন সেটা চলে না। তাহলে জোয়ার ভাটা যদি চলে, ড্রেজিং করে যদি হয়, তাহলে আমাদের বনগাঁ শহর কিন্তু বর্ষায় ডুববে না। কারণ বনগাঁর নদীর নাব্যতা নেই। নদীর নাব্যতা না থাকলে জলটা ধরবে কোথায়? ওভারফ্লো। অনেকে বলে বনগাঁ পৌরসভার ড্রেন নেই। আপনি জানেন কত হাজার বনগাঁয় ড্রেন আছে, এবং সেগুলো যে তখনকার আমলে পৌরপ্রধানরা যারা ছিলেন, আমাদের এফিশিয়েন্ট ইঞ্জিনিয়াররা আছে। আমি দায়িত্বভার গ্রহণ করার পরে আমি এটা নিয়ে দেখব যে আমাদের নাব্যতাটা কোথায় যে হারিয়ে যাচ্ছে। সে কিন্তু একই কথা আসবে, কানে আসবে, সেই নদীর কুলকুল হাওয়া নেই, ইছামতি বইছে না। যার জন্য দেখবেন কচুরি প্যানা স্ট্যাগনেট হয়ে গেছে। আজকে আমাদের 7 ভাই কালীতলা পৌষ মেলা শুরু হয়েছে। পৌষ মেলা কিন্তু নৌকা কি চলবে? নৌকা আমি চেষ্টা করব। আগে পৌরপ্রধান কতটা কি কাজ করেছে আমি জানি না। নদীর জল কতটা স্বচ্ছ আছে, ভালো আছে, এবং এটা আমার যদ্দূর মনে হয় 7 ভাই কালীতলা অবধি পরিষ্কার হয়নি। আমরা চেষ্টা করব, যদি আমাদের ফান্ড থাকে, ডিএমকে বলবো, আমাকে উপরে বলবো, যদি এটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য বনগাঁ পৌরসভাকে ফান্ড দেয়, আমরা কালকের থেকে আবার মাঠে নামবো।
এবং এটার সঙ্গে শুধু বনগাঁ পৌরসভা জড়িয়ে নেই, বিভিন্ন অঞ্চল আছে, বিভিন্ন অঞ্চলের যারা প্রধান আছে এবং কর্মদক্ষ যারা আছেন, আমাদের বারাসাতে তার আমাদের মধ্যমণি বসে আছে, নারায়ণ গোস্বামীকেও আমি বলবো, তিনি সভাপতি আছেন জেলার। এই নদীটাকে কিভাবে বাঁচানো যায় এবং ড্রেজিং করে এই যে নাব্যতা হারিয়ে গেছে সেটাকে ফিরিয়ে নেওয়া যায়। আর বিশেষ করে যে কচুরিপাড়াতে নদীর ধারে বহু মানুষ তারা চান করতেও পারে না, আমাদের অনেক মানুষ জীবিকা হারিয়েছেন, জীবিকা যারা হারিয়ে গেছে, একটা সময় মাছ নদীর ধরে- মাছ ধরতো, তারাও মাছ নৌকা আর বয় না, তারাও মাছ পায় না। এবং বড় বড় সব বিষধর সাপ মানুষের নদীর ঘরের ভিতরে বেডরুমে ঢুকে যাচ্ছে, গোয়াল ঘরে ঢুকে যাচ্ছে। এটা আমি প্রশাসনকে এটা দৃষ্টি আকর্ষণ করছি। এটা কেউ খারাপ ভাববেন না, আমি বসিনি, কিন্তু আমি ছোটবেলার থেকে তো দেখছি। এটা সবাইকে যদি, আর সর্বদলমত নির্বিশেষে সবাইকে করজোরে আমি বলছি, বনগাঁ পৌরসভার সঙ্গে থাকেন, প্রশাসনের সঙ্গে থাকেন, আর দিদির কানে যার জাম আছে দিদির কানে এটাকে তোলেন। আর যদি আমি বিজেপিকেও বলছি, যদি আপনারা এই বড় বড় ভাষণ দেন, এ কথাটা মোদির কানে তোলেন যে বনগাঁ ইছামতি বাঁচান বা সারা পশ্চিমবঙ্গের নদীকে বাঁচান। এখনকার মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো খানে অন্য কোনো খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ সব্যসাচীর সাথে আমি সোমনাথ ছিলাম আপনাদের সাথে। এখনকার মতো বিদায় চেয়ে নিচ্ছি, দেখা হচ্ছে আবার, নমস্কার।